আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইয়া ও আপুরা, জ্ঞান তরঙ্গ একাডেমিতে তোমাদেরকে অভিনন্দন। দেখো, আমরা আজকে বাংলা দ্বিতীয় পরিচ্ছেদ শিখব। আমরা আগামী পরিচ্ছেদে আমরা তোমাদেরকে ভাষা কি, ভাষার উৎপত্তি, ভাষার শব্দভাণ্ডার এগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা শিখব দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা কি শিখব ভাইয়া? দ্বিতীয় পরিচ্ছেদে আমরা শিখব ব্যাকরণটা আসলে কি। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা শিখব ব্যাকরণ কি, তারপরে ব্যাকরণটা কি, তারপরে আমরা শিখব ব্যাকরণের কোন কোন পারিভাষিক শব্দগুলো ব্যাকরণে আলোচনা করা হয় ইত্যাদি সম্পর্কে আমরা শিখব। আচ্ছা, ব্যাকরণ আসলে কি? ব্যাকরণটা হলো, তোমরা ভালো করে খেয়াল করবা। দেখো, বাংলা ব্যাকরণ খুবই একটা সহজ সাবজেক্ট। যদি তোমরা মনোযোগ সহকারে শেখো তাহলে বাংলাটা আসলে তোমাদেরকে মানে আনন্দের সাথে, উপভোগের সাথে শেখাতে পারবো যদি তোমরা মনোযোগী হও। আচ্ছা, এখন দেখো, আমরা এই দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা করব ব্যাকরণ কি। দেখো, ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কি এবং ব্যাকরণ কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ব্যাকরণের ভিতরে পণ্ডিতরা আসলে কয়টা আলোচ্য বিষয় অন্তর্ভুক্ত করছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। এখন দেখো, ব্যাকরণটা আসলে কি। ব্যাকরণ, বিযোগ আযোগ ক্রিযোগ অন, ব্যাকরণ। এই ব্যাকরণটা পণ্ডিতরা বলছে যে শাস্ত্রে কি হয়, ভাষার বিভিন্ন উপাদানের স্বরূপ, বিচার, বিশ্লেষণ স্বরূপ কি করা হবে, ব্যাখ্যা করা হবে। তাহলে তোমরা আবার এই সংজ্ঞাটার দিকে তাকাও। ব্যাকরণ তাকেই বলা হবে যেখানে ভাষার কি হবে, উপাদানের স্বরূপ, ভাষার কি হবে, বিচার বিশ্লেষণ করে ব্যাখ্যা করা হবে, তাকে আমরা কি বলতে পারি, ব্যাকরণ বলতে পারি। আচ্ছা, আমরা তাহলে এখন জানলাম কি ব্যাকরণটা আসলে কি। মানে আমরা এখন ব্যাকরণের সংজ্ঞায় বলতে পারি যে শাস্ত্রে, দেখো, যে শাস্ত্রে ভাষার উপাদানের স্বরূপ বিচার বিশ্লেষণ করে ব্যাখ্যা করা হয়, তাকে কি বলে ভাইয়া? ব্যাকরণ বলে। তাহলে দেখো, সংজ্ঞাটা তোমরা একটু মনোযোগ দাও। ব্যাকরণটা আসলে কি? ব্যাকরণটা তাহলে কি, যে শাস্ত্রে ভাষার কি হবে, ভাষার উপাদানের স্বরূপ বিচার করা হবে, বিশ্লেষণ করা হবে, ব্যাখ্যা করে বোঝানো হবে, ব্যাখ্যা করা হবে, তাকে আমরা কি বলতে পারি, ব্যাকরণ বলতে পারি। ব্যাকরণটা আমরা কাকে বলি? আবার মনোযোগ দাও। তোমাদেরকে মনোযোগ দেওয়ার জন্য এই জন্য বলতেছি যে তোমরা যদি মনোযোগী হও, ক্লাসের পড়া ক্লাসেই তোমরা কি করতে পারবা, কমপ্লিট করতে পারবা। এখানে দেখো, ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ যে শাস্ত্রে ভাষার উপাদানের স্বরূপ বিচার বিশ্লেষণ করে ব্যাখ্যা করা হয়, তাকে কি বলা হয়, ব্যাকরণ বলা হয়। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণটা আমরা কি করলাম ভাইয়া, শিখলাম। আচ্ছা, এখন দেখো, ব্যাকরণ আমরা শিখলাম। এখন আমরা আলোচনা করব ব্যাকরণের আবিষ্কারটা। দেখো, ব্যাকরণের আবিষ্কার, আসলে ব্যাকরণটা কিভাবে আবিষ্কার হয়, প্রথম কত সালে আবিষ্কার হয়, যেগুলো তোমাদের এমসিকিউ এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো আমরা এখন জানব। দেখো, প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে ভাইয়া? 1743 সালে প্রথম বাংলা ব্যাকরণ কি হয়, প্রকাশিত হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম কি হয়, বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়, বাংলা ব্যাকরণ
প্রকাশিত হয় কত সালে? প্রকাশিত হয় 1743 সালে। আচ্ছা, প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1700 কত সালে? 43 সালে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে, এই বাংলা ব্যাকরণটা আসলে কি প্রথম বাংলা ভাষায় প্রকাশিত হয়? না, প্রথম বাংলা ভাষায় প্রকাশিত হয় না, প্রথম প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। প্রথম প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। তাহলে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ এর মধ্যে তোমাদের আসতে পারে। এখন যদি নাও আসে, ভার্সিটির কোশ্চেনে তোমাদের আসবে। এই ধরনের কোশ্চেনগুলো খুব ভার্সিটির কোশ্চেনে আসে, যে প্রথম কত সালে প্রকাশিত হয়, প্লাস কোন ভাষায় প্রকাশিত হয়, তারপরে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় কত সালে প্রকাশিত হয়। এই ধরনের কোশ্চেনগুলা মানে তোমাদেরকে কনফিউশন রেখে খুব এই ধরনের কোশ্চেনগুলা ভার্সিটির পোর্শনে আসে। আচ্ছা দেখো, তাহলে আমরা জানলাম প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে, আর কোন ভাষায়? পর্তুগিজ ভাষায় প্রকাশিত হয়। আচ্ছা, এখন এই যে প্রথম প্রকাশিত হলো 1743 সালে এবং পর্তুগিজ ভাষায়, এখন হচ্ছে এই গ্রন্থটা কে লেখে, কার রচনায় হয়, এটা তোমাদের কোশ্চেন আসতে পারে। তাহলে দেখো, মানুয়েল দা মানুয়েল দা আসাম্বসু, ইনি প্রথম কি করেন? লেখেন। দেখো, তাহলে আমরা এখানে কয়টা এমসিকিউ জানলাম? 3টা এমসিকিউ জানলাম। এটা কিন্তু তোমাদের ভার্সিটির জন্য খুব খুব ইম্পর্টেন্ট। দেখো, 1 নম্বর ব্যাকরণের আবিষ্কার। ব্যাকরণের আবিষ্কার সম্পর্কে কিন্তু তোমাদেরকে ওই যখন ভাষা সম্পর্কে আলোচনা করছি, তখন কিন্তু আমি ব্যাকরণের একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। দেখো, ব্যাকরণটার আসলে কি সংজ্ঞাতে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে শাস্ত্রে কি হবে ভাইয়া, যে শাস্ত্রে কি হবে? ব্যাখ্যা করা হবে, বিচার বিশ্লেষণ করে কি হবে? ভাষার উপাদানগুলোকে উপস্থাপনা করা হবে। বিচার বিশ্লেষণ স্বরূপ ভাষার উপাদানগুলোকে কি হবে? উপস্থাপনা করা হবে। তাহলে দেখো, এই কারণেই মূলত ব্যাকরণের সৃষ্টি। যেমন তোমাদেরকে আমি আগে একটা করছিলাম, একটা তোমাদের মজার শিখাই। যেমন একটা বাক্য তোমরা দেখো, কেন ব্যাকরণটা ইম্পর্টেন্ট এখানে দেখো। তোমরা রাস্তাঘাটে দেয়ালে যেখানে সেখানে যখন মানুষজন প্রস্রাব করে, তখন কিন্তু ওই দেয়ালের মধ্যে এই লেখাটা দেখে যে এখানে কি করবা না, এখানে প্রস্রাব করিবেন না, দেখো এখানে প্রস্রাব করিবেন না, করিলে দেখো করিলে 50 টাকা, করিলে 50 টাকা জরিমানা। তোমরা এই জায়গাটা দেখো, ব্যাকরণের আসলে আবিষ্কারটা হয় কিভাবে বা কেন ব্যাকরণের আবিষ্কারটা হয়েছে, এই জায়গাটা একটু খেয়াল করো। সামান্য একটা এই যে কমা তোমার কি করতে পারে, সামান্য একটা কমা এই শব্দের অর্থটা, বাক্যের অর্থটা চেঞ্জ করতে পারে। কিভাবে? দেখো, কমাটা আমি এখানে দিছিলাম, এখানে দিলাম, আমরা কি হাফ সেকেন্ড থামবো। এই যে কমার কারণে আমরা কি করি, সেন্টেন্সে হাফ সেকেন্ড দম নেই বা দম প্রকাশ করি, যার কারণে সেন্টেন্সের যে সঠিক বাক্যের যে সঠিক অর্থটা প্রকাশিত হয়। দেখো এখানে কি লেখা আছে, এখানে প্রস্রাব করিবেন না, মানে এখানে আমরা থামলাম, প্রস্রাব করিবেন না। এখন হচ্ছে করিলে 50 টাকা জরিমানা। সেম কাজটা তুমি যদি এই কমাটা এখানে না দিয়া, কমাটা যদি এখানে দেখো, ব্যাকরণের সঠিক প্রয়োগটা দেখো আর ব্যাকরণের প্রয়োগটা কেমন। দেখো এখানে প্রস্রাব করিবেন, না করিলে
50 টাকা জরিমানা। এই যে ব্যাকরণের সঠিক ব্যবহার, ব্যাকরণের ব্যবহারের কারণে শব্দের অর্থের চেঞ্জ হয়, ব্যাকরণের ব্যবহারের কারণে সঠিকভাবে বাক্য উপস্থাপনা করা যায়, যার কারণে কি হয়, ব্যাকরণের ব্যবহারটা বা ব্যাকরণের ব্যবহারের আবিষ্কারটা আমরা দেখতে পাই, যার কারণে এই যে বাক্যের মধ্যে এই যে সেমিকোলন, তারপরে হচ্ছে তোমার কোলন, তারপরে হলো প্রশ্নবোধক, তারপর বিস্ময়সূচক চিহ্ন, এগুলোর কারণে এই যে মূলত এই বাক্যের সঠিক অর্থটা, সঠিক ভাবটা প্রকাশ করার কারণেই এই ব্যাকরণটার আবিষ্কার। ক্লিয়ার? ব্যাকরণটা কেন আবিষ্কার হলো তোমরা এখন আশা করি ক্লিয়ার হইছো। দেখো এই সামান্য একটা কমার কারণে কি হতে পারে ভাইয়া, সামান্য একটা কমার কারণে এই বাক্যটার অর্থ চেঞ্জ হতে পারে। দেখো সামান্য একটা কমার কারণে, দেখো এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, কিন্তু এই নার এখানে যদি আমরা কোলনটা না দিয়ে কমাটা না দেই, এখানে করিবেনের এখানে যদি কমা দেই, তাহলে দেখো কি আসে, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। মানে এখন হচ্ছে সম্পূর্ণ বাক্যের কি অর্থটা চেঞ্জ হয়েছে। তো এই যে বাক্যের সঠিক অর্থটা প্রকাশ করার জন্যই মূলত ব্যাকরণের আবিষ্কার। আর তোমরা সকলে জানো গদ্যের জনক কে? গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি মূলত যখন গদ্যে দেখলেন যে এই রকম সমস্যাগুলো হয়, সঠিকভাবে প্রকাশ করতে পারতেছে না, অর্থের কমতি খেয়াল করলেন, তখন উনি ভাবলেন যে এই গদ্যে উনি তখন প্রথম কি করলেন, ব্যাকরণের ব্যবহার করলেন, যার কারণে তাকে বলা হয় গদ্যের জনক। তাহলে আমরা এখানে কি দেখলাম ভাইয়া, বাংলা ভাষায় ব্যাকরণে, তাহলে দেখো বাংলা ব্যাকরণের প্রথম আবিষ্কার হয় কত সালে? 1743 সালে। তোমাদের কোশ্চেন হতে পারে কোন ভাষায়? তোমরা বলবা পর্তুগিজ ভাষায়। তাহলে কে করছে? মনুয়েল দা আসাম্পুসু, ইনি হলো কি করছে, বইটা গ্রন্থটা রচনা করছে। আচ্ছা, এখন তোমরা দেখতে পারো যে হচ্ছে এরপরে ইংরেজিতে রচনা করেন কত সালে? এরপরে ইংরেজিতে রচনা করেন 1778 সালে। দেখো এরপরে 1778 সালে কে আবিষ্কার করে ভাইয়া? 1778 সালে আবিষ্কার করেন ন্যাথলিয়ান ব্রেসি হ্যালহেড। ব্রেসি হ্যালহেড ইংরেজিতে, দেখো বানানের একটু ভুল হতে পারে, ইংরেজিতে রচনা করেন। দেখো এগুলো তোমাদের বোর্ড বইয়ের মধ্যে আছে, তারপরেও আমি এগুলো তোমাদেরকে কি করতেছি, লিখে দিতেছি, তোমাদেরকে কি করতেছি, লিখে দিচ্ছি, কারণ তোমাদের এমসিকিউটা যেন আমার সাথে বা আমাদের এই যে জ্ঞান তরঙ্গ একাডেমির সাথে পড়া, এই ক্লাস করা অবস্থায় যেন তোমরা এমসিকিউ গুলো কি করতে পারো, ঠোঁটস্থ মুখস্থ করতে পারো। দেখো তারপরে কি করেন, 1801 সালে উইলিয়াম কেরি 1801 সালে আবার কি করেন, রচনা করেন, বাংলা ব্যাকরণ রচনা করেন। এখন তোমার কোশ্চেন আসতে পারে, এই যে ন্যাথলিয়ান ব্রেসি হ্যালহেড আর হচ্ছে উইলিয়াম কেরি, এনারা কোন ভাষায় করে? এনারা মূলত কি করছে, এনারা মূলত ইংরেজি ভাষায় রচনা করছে। দেখো এনারা মূলত কি ভাষায় করছে, ইংরেজি ভাষায় রচনা করছে। আচ্ছা, তারপরে দেখো এখন এরপর রচনা করলো কে? এরপরে রচনা করলো রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায়। ইনিও কি করছে, ইংরেজি ভাষায় রচনা করছে। কত সালে রাজা রামমোহন রায় কত সালে প্রকাশিত করলেন? কত সালে? 1826 সালে রাজা রামমোহন রায়
কি করে ভাইয়া? বাংলা ব্যাকরণ রচনা করেন। দেখো তোমরা এটা তোমাদের কোশ্চেন আসতে পারে যে 1826 সালে রাজা রামমোহন রায় কি করে? বাংলা ব্যাকরণ রচনা করে। তাহলে এখন তোমরা দেখো, আবার ভালো করে রিভিশন করো, পুরা বোর্ডটা সবাই স্ক্রিনশট দিয়ে নাও। এই কোশ্চেনগুলো তোমার বইয়ে আছে, বোর্ড বইয়ে আছে, তারপরে আমি লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আর হচ্ছে তোমরা যারা আমাদের সাথে ক্লাস করতেছো, যেন তোমরা আমাদের সাথে ক্লাস করা অবস্থায় তোমাদের টেক্সট বুকের পড়াগুলো যেন তোমাদের ঠোঁটস্থ হয়, যার কারণে বলতেছি, বারবার বলতেছি, কষ্ট করে বোর্ডে লিখে দিলাম, তোমরা সবাই স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি দ্রুত স্ক্রিনশট নাও। আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো কি? সর্বশেষ 1833 সালে এই যে রাজা রামমোহন রায়, ইনি কি করছেন? ইনি একটা বড় অবদান রাখছেন। রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচনা করছে? বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় রচনা করছে। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে প্রথম কে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় রচনা করে। তাহলে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় রচনা করেন দেখা যায়। আচ্ছা, তাহলে দেখো এখানে তোমাদের টেক্সট বুকে হয়তো বা কোশ্চেন আসতে পারে, টেক্সট বুক থেকে যদি দেয়, প্রথম দ্বিতীয় পরিচ্ছেদ থেকে যদি দেয়, তাহলে তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো হতে পারে। কেমন কোশ্চেন? যে তোমাদের কোশ্চেন আসবে হচ্ছে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে। সেকেন্ড কোশ্চেন হবে বাংলা ব্যাকরণ রচিত কোন ভাষায়, প্রথম রচিত হয় কোন ভাষায়। তাহলে তোমরা দিতে পারো পর্তুগিজ। তারপরে দেখো বাংলা ব্যাকরণের প্রথম লেখক কে? মনোয়েল দা আসাম্বুসু, ইনি হলেন কি? বাংলা ব্যাকরণের লেখক। দেখো তারপরে ইনি হলো কি? পর্তুগিজ ভাষায় 1700 কত সালে? 43 সালে রচনা করেন। তারপরে তোমরা দেখতে পারো যে ইংরেজি ভাষায় তারপরে রচনা করেন কে? তোমাদের যদি আসে যে ইংরেজি ভাষায় রচনা করেন কে, তাহলে তোমরা কোশ্চেন দিতে পারো কি? ন্যাথেলিয়েট ব্রেসি হ্যালহেড প্রথম ইংরেজি ভাষায় কি করে? রচনা করে। তারপরে আসতে পারে ও যে এই যে এটা রাউন্ড নাম্বারের কারণে এই কোশ্চেনটা আসে যে 1801 সালে, এখানে কোশ্চেন আসে যে 1801 সালে কে রচনা করেন? 1801 সালে কোন বিদেশি রচনা করেন এবং কোন ভাষায়? এটা আসে উইলিয়াম কেরি, ইংরেজি ভাষায়। এটা হবে কি ভাষায়? ইংরেজি। ইনি কিন্তু মূলত কি ভাষা লিখছে ভাইয়া? ইনি কিন্তু ব্রিটিশ, ইনি লিখছে ইংরেজি ভাষায়। তারপরে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হলো আসতে পারে যে প্রথম কে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় রচনা করেন এবং কত সালে। তাহলে এই ধরনের কোশ্চেনটা তোমাদের আসতে পারে। তাহলে তোমরা দিবা 1833 সালে রামমোহন রায় বাংলা ব্যাকরণ কি করে? বাংলা ভাষায় রচনা করেন। তাহলে প্রথম তোমাদের যদি কোশ্চেন হয় যে প্রথম বাংলা ব্যাকরণ কত সালে রচিত হয় বা কত সালে রচনা করেন এবং কে করেন, তাহলে তোমাদের হবে 1833। এবং যদি আসে যে প্রথম কত সালে, তাহলে হবে 1743। আর যদি হয় প্রথম বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় প্রথম, তাহলে উল্লেখ থাকবে কি? বাংলা ভাষায় প্রথম। এটা কিন্তু তোমাদের অনেকেরই কনফিউশন হয়। দেখো সবাই মনোযোগ দাও, এটা কিন্তু অনেকেরই কনফিউশন হয়। আর এই ধরনের কনফিউজিং কোশ্চেনগুলা বোর্ড কোশ্চেনে আসে, এই ধরনের কনফিউজিং কোশ্চেনগুলা বোর্ড কোশ্চেনে আসে। দেখা যায় রেডি? তাহলে এই ধরনের কনফিউজিং কোশ্চেনগুলা বোর্ড কোশ্চেনে আসে। তাহলে দেখো তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নাও। এই বিষয়টা মোটামুটি তোমাদের সবাইরে কি ক্লিয়ার? তাহলে বাংলা ব্যাকরণ প্রথম কে রাখে, বাংলা ব্যাকরণ প্রথম কত সালে, ইংরেজিতে কে লেখেন এবং বাংলায় কে লেখেন, কত সালে লেখেন, সবকিছু তোমাদেরকে বুঝাই দিলাম। ক্লিয়ার? আচ্ছা আসো তারপরে পরের টপিক আসো দ্রুত। নতুন ডাস্টারটা কই? এটা তো ময়লা হয়ে গেলে। দেখো পরের কোশ্চেনে আমরা আসবো। এখন দেখো তাহলে আমরা কি বললাম যে
তোমরা সবাই দেখলা কি দেখলা যে বাংলা ব্যাকরণটা আসলে কি, বাংলা ব্যাকরণটা হচ্ছে ব্যাকরণের মধ্যে কি আলোচনা করা হয়। এখন আমরা সেই বিষয়টা দেখব। বাংলা, এখন আমরা দেখব কি ভাইয়া, বাংলা ব্যাকরণের। আপুরাও দেখো, তোমরা আপুরা কই, সবাই কি আমাদের ক্লাস ফলো করো? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় দেখো। তাহলে এখন আমরা কি করব ভাইয়া, এখন আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি টপিকটা লিখে দেই। প্রথমে আমরা কি করলাম, ব্যাকরণ, বাংলা ব্যাকরণ কি, বাংলা ব্যাকরণ কাকে বলে, কাকে বলে। তারপরে বাংলা ব্যাকরণ কে কত সালে রচনা করেন, কে কত সালে রচনা করেন। দেখো সবাই মনোযোগ দাও। এখন আমরা কি করব যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া। ব্যাকরণের এমন কোনো বিষয় নাই যেগুলো এখানে আলোচনা করা হয় না। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। দেখো 3 নম্বর টপিকটা হচ্ছে কি, ব্যাকরণের আলোচ্য বিষয়। দেখো ব্যাকরণের যত কিছু আছে, যত কিছু, সব কিছুই আমরা কি করি, এই যে ভাগ করি। দেখো আমরা যেমন সম্পত্তি ভাগ করি না, কে কত কত কতটুকু সম্পত্তি পাবে, কে কোনটার অধীনে থাকবে। দেখো তোমরা মানে যৌথ ফ্যামিলি হলে হয় যে কারো বাবা মা মারা গেলে একে এই দিক দেওয়া হবে, একে এই দিক দেওয়া হবে, এরকম ভাগ করা হয়। মূলত এটা অংশীদার ভাগ না, বাট এখানে পণ্ডিতরা মূলত কি করছে, এখানে হচ্ছে আলোচনার সাপেক্ষে যেন ব্যাকরণটাকে মানে সুন্দরভাবে, প্রথমেই কিন্তু আমরা দেখছি যে সুবিন্যস্তভাবে বিশ্লেষণ করা, বিচার করা। তাহলে এখানে ব্যাকরণের আলোচ্য বিষয়টাতে কি দেখা হয়েছে যে মোট পণ্ডিতরা মোট কি করছে, 4টা ভাগে ভাগ করছে। এই যে আলোচ্য বিষয়টাকে পণ্ডিতরা মূলত কয়টা ভাগে ভাগ করছে ভাইয়া, 4টা ভাগে ভাগ করছে। এই ব্যাকরণ সম্পূর্ণ ব্যাকরণটাকে পণ্ডিতরা 4টি ভাগে ভাগ করছে। পণ্ডিতরা কয়টি ভাগে ভাগ করছে, 4টি ভাগে ভাগ করছে। এই 4টি ভাগের মধ্যে তোমরা কি দেখতে পারো, বা সব কিছু আছে ব্যাকরণের। যে তোমরা দেখো হচ্ছে কারক বলো, সমাস বলো, তারপর সন্ধি বিচ্ছেদ বলো, তারপরে যা কিছু আছে সবগুলাই মূলত কি, তারপর ধ্বনির পরিবর্তন বলো, যে অংশগুলা তোমরা দেখতে পারবা সব কিছু মূলত এই যে ব্যাকরণের আলোচ্য বিষয়। এই সব বিষয়গুলোকে পণ্ডিতরা যাতে সুবিন্যস্তভাবে উপস্থাপনা করা যায়, যার কারণে পণ্ডিতরা 4টি ভাগে ভাগ করছে। আসো দেখো ব্যাকরণের, মনোযোগ দাও, ব্যাকরণের মৌলিক জিনিসগুলা কি, ব্যাকরণের মৌলিক উপাদান কয়টি ভাইয়া, ব্যাকরণের মৌলিক উপাদানরা তো বোঝো। মৌলিক মানে কি, যে ক্ষুদ্রতম এককে আর কি করা যায় না, ভাঙ্গা যায় না, মানে যেটা ছাড়া আর কি আর ওটাকে ভাঙ্গা যায় না, বা ওটা ছাড়া কল্পনা করা যায় না। ব্যাকরণের মৌলিক উপাদান কয়টি, দেখো ব্যাকরণের মৌলিক উপাদান কয়টি, তোমরা যারা জানো সবাই কমেন্ট করো। সবাই কি করো, কমেন্ট করো। জ্ঞান তরঙ্গ একাডেমির পেজে সবাই কমেন্ট করো, ব্যাকরণের মৌলিক উপাদান কয়টি। জ্ঞান তরঙ্গ একাডেমিতে সবাই কি করো, কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। তাহলে ব্যাকরণের মৌলিক বিষয় কয়টি। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাকরণের মৌলিক উপাদান মূলত, দেখো উপাদান মূলত কয়টি ভাই, 4টি। ব্যাকরণের মৌলিক উপাদান মূলত 4টি। একটা কি, দেখো একটা হচ্ছে ধ্বনি। দেখো একটা কি, ধ্বনি। সবাই মনোযোগ দাও, একটা কি, ধ্বনি। ব্যাকরণের মৌলিক উপাদান। ধ্বনি ছাড়া কি আমরা কোনো কিছু কল্পনা করতে পারি? ধ্বনিটা কি, মানে আমাদের এই যে দাঁত, ঠোঁট, মাড়ি, চোয়াল ইত্যাদির সাহায্যে
যে শব্দটা উচ্চারিত হচ্ছে, যে শব্দটা উচ্চারিত হয়, এটাই কি একটা ধ্বনি। তাহলে এই যে ধ্বনি ছাড়া কি আমরা কোনো শব্দ কল্পনা করতে পারি? ধ্বনি ছাড়া কি আমরা কোনো কিছু কল্পনা করতে পারি? এই যে ভাগ, টি, চার, এই যে শব্দগুলো আমরা বলতেছি, অর্থবোধক যত শব্দ, এগুলো উচ্চারণের মৌলিক উপাদানটা কি? ধ্বনি। কারণ আমাদের ঠোঁট থেকে, জিহ্বা থেকে, আমাদের চোয়ালের মাধ্যমে, দাঁতের মাধ্যমে যে জিনিসটা উচ্চারিত হচ্ছে সেটা কি? ধ্বনি। ধ্বনি হচ্ছে কি? ভাষার ক্ষুদ্রতম একক। আমরা কি করতে পারি না? বাংলা ব্যাকরণের মৌলিক উপাদানের 4টির মধ্যে একটা হলো ধ্বনি। ধ্বনি ছাড়া আমরা কি করতে পারি না? ভাষা কল্পনা করতে পারি না, বাক্য কল্পনা করতে পারি না, শব্দ কল্পনা করতে পারি না, বর্ণ কল্পনা করতে পারি না। একটা বর্ণ যদি তুমি লেখো স্বরে ও, স্বরে আ, এটা কি ভাই? এই যে বর্ণটা তুমি ইয়া করলা, এই লেটারটা তুমি ইয়া করলা, এটা কি তোমার ধ্বনি এখানে আছে না? এটা একটা কি ধ্বনির সৃষ্টি হলো না? স্বরে ও, স্বরে আ, এই যে একটা ধ্বনির সৃষ্টি হলো। তাহলে আমরা বলতে পারি যে কি? ব্যাকরণের মৌলিক উপাদান 4টির মধ্যে একটা হলো ধ্বনি। ব্যাকরণ কি? যে এই 4টি একক, এগুলো ছাড়া ব্যাকরণ কি করা যায় না? কল্পনা করা যায় না। এই পণ্ডিতরা সেই কারণে এই যে মৌলিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার কারণে যে 4টি ভাগে ভাগ করছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে কি? ধ্বনি। তারপরে তোমরা দেখো ধ্বনির পরে কি আসছে ভাইয়া? শব্দ। ধ্বনি, তারপরে হলো শব্দ, তারপরে আসছে কি? ধ্বনি, শব্দ, তারপরে আসছে হলো ধ্বনি, শব্দ, এবং তারপরে আসছে হলো অর্থ, আর হচ্ছে কি? অর্থ, আর একটা হচ্ছে কি? বাক্য। দেখো এই 4টা জিনিস তোমরা একটু বেসিক্যালি তোমাদের যে নিজের নলেজ আছে, এই নলেজ দিয়া এই 4টাকে একটু কল্পনা করো তো। এই 4টা ছাড়া কি ব্যাকরণ কি আমরা পরিপূর্ণভাবে উপস্থাপনা করতে পারি? দেখো এই যে বাক্যের ভিতরে 3টা আছে না? দেখো তোমরা সবাই মনোযোগ দিয়ে কি করো? সবাই একটু দেখো। এই যে এই ধ্বনি থেকে, ধ্বনিটা তো তোমাদেরকে বুঝালাম। ধ্বনিটা কি ভাইয়া? এই যে আমরা যে যা কিছু বলতেছি, আমি, তুমি, আমি যে ক্লাসটা নিচ্ছি, এই যে উচ্চারণগুলো করতেছি, আমার দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে যে উচ্চারণগুলো করতেছি, সব কিছুর মূলে কি? ধ্বনি। সব কিছুর মূলে আছে কি? ধ্বনি। তারপরে দেখো আমি যে উচ্চারণ করতেছি, এটাতে কি? একটা শব্দের সৃষ্টি হচ্ছে। যেমন আমি কথাবার্তাগুলো বলতেছি, শব্দের সৃষ্টি হচ্ছে জন্য বিধায় তোমরা শুনতে পারতেছো, শব্দের সৃষ্টি হচ্ছে। তার মানে শব্দটা একটা কি? মৌলিক, ব্যাকরণে কি? মৌলিক উপাদান। তারপরে দেখো অর্থ। অর্থ, আমি যে এই কথাবার্তাগুলো বলতেছি, আমি কি অনর্থক কোনো কথাবার্তা বলতেছি না? অবশ্যই কথাগুলোর মধ্যে কি আছে? একটা অর্থ আছে। তাহলে আমরা কি করতে পারি? ব্যাকরণের মৌলিক 3 নম্বর উপাদানটা কি? অর্থ। আর 4 নম্বর হলো বাক্য। এই যে কয়েকটি অর্থবোধক কি শব্দের মাধ্যমে কি হয়? একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয়। যেমন আমি ভাত খাই, যেমন আমি কি করি ভাই? আমি ভাত খাই। এই যে এখানে একটা পূর্ণাঙ্গ অর্থবোধক, দেখো এখানে কি করছি? আমি একটা পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য প্রকাশ করলাম। পূর্ণাঙ্গ কি করলাম? অর্থবোধক বাক্য প্রকাশ করলাম। তাহলে এই যে প্রথমে আ, এটা কি ভাইয়া? এখানে হচ্ছে একটা ধ্বনির সৃষ্টি হয়েছে। আটা কি? একটা ধ্বনির সৃষ্টি হয়েছে, একটা শব্দের সৃষ্টি হয়েছে। তারপরে কি হয়েছে? আ থেকে আমি যখন বললাম, তখন একটা কি হয়েছে? শব্দ তৈরি হয়েছে। শব্দটা কি? অর্থবোধক। আমিটা কি? আমি মানে হলো আমার একটা হলো কি? অর্থ আছে। আমি যখন বলবো আমি, তখন কাকে বোঝাবে? আমাকে বোঝাবে। এর একটা নির্দিষ্ট অর্থ আছে। কিন্তু যখন আ করব, এর কোনো নির্দিষ্ট অর্থ নাই, তখন ওটা হবে ধ্বনি বা শব্দ। আর দেখো তারপরে আসো বাক্য। যখন এই কয়েকটি অর্থবোধক শব্দ নিয়ে একটা, এই যে কয়েকটি, এগুলো অর্থ, ভাতেরও একটা অর্থ আছে, খাইয়েরও একটা অর্থ আছে, আমিও একটা অর্থ আছে। তাহলে কয়েকটি যখন অর্থবোধক শব্দ এক জায়গায় করব, তখন কি হবে ভাইয়া? তখন এই যে বাক্য হবে। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে এখন বুঝালাম কি? এই মৌলিক 4টি বিষয় তোমাদেরকে বুঝালাম। ব্যাকরণের আসলে মৌলিক 4টা আলোচ্য বিষয় তোমাদেরকে বুঝালাম। এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ভাইয়ারা। দেখো এখন আমরা গুরুত্বপূর্ণ, এগুলারে পণ্ডিতগণ কি করছে? 4টার নাম দিছে। একটা হলো ধ্বনি থেকে কি হইছে? ধ্বনিটাকে কি বলছে পণ্ডিতগণ? ধ্বনি তত্ত্ব। দেখো ধ্বনি
তত্ত্ব। তারপরে কি হয়েছে? শব্দ তত্ত্ব, শব্দ তত্ত্ব। তারপরে কি হচ্ছে? অর্থ তত্ত্ব। পণ্ডিতগণ মূলত কি করছে? যে চারটা তত্ত্বের নাম দিছে, যে চারটা তত্ত্ব নিয়ে ব্যাকরণ গবেষণা করে, তার মধ্যে এই যে এগুলা এখান থেকে সৃষ্টি, বাক্য থেকে বাক্য তত্ত্ব, বাক্য তত্ত্ব। দেখো বিষয়টা কি ক্লিয়ার? কিভাবে সৃষ্টিটা হলো দেখছো তোমরা ক্লিয়ার এখন? তাহলে ব্যাকরণের মৌলিক যে চারটা উপাদান, এই চারটা উপাদান থেকে কি হয়েছে? ব্যাকরণের চারটা আলোচ্য বিষয়ের সৃষ্টি হয়েছে। তাহলে চারটা ব্যাকরণের আলোচ্য বিষয় এখান থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখন এই যে আমরা জানবো যে আসলে কোন তত্ত্বের ভিতরে কোনটা আলোচনা করা হয়। এই যে ধ্বনি তত্ত্বের মধ্যে ব্যাকরণের কোন বিষয়গুলো আলোচনা করা হয়, তারপরে শব্দ তত্ত্বের মধ্যে ব্যাকরণের কোন বিষয়গুলো আলোচনা করা হয়, অর্থ তত্ত্বের মধ্যে ব্যাকরণের কোন বিষয় আলোচনা করা হয়, বাক্য তত্ত্বের মধ্যে ব্যাকরণের কোন বিষয়গুলো আলোচনা করা হয়, এটাকে কি বলা হয়? শব্দ তত্ত্ব, বা এটা হলো রূপতত্ত্ব। ভাইয়া এটা আবার রূপতত্ত্ব যখন দিবে তখন আবার সবাই ঘাবড়ায় যায় না। এটা হলো শব্দতত্ত্ব, বা এটাকে পণ্ডিতগণ নাম দিছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। আচ্ছা, এখন দেখো তাহলে তোমাদের যদি কোশ্চেন হয় যে ব্যাকরণের চারটা মৌলিক বিষয় কি, ব্যাকরণের চারটা মৌলিক উপাদান কি? এই ধ্বনি, শব্দ, অর্থ আর বাক্য। এখান থেকে সৃষ্টি হয়েছে তোমার ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এবং অর্থতত্ত্ব বা বাক্যতত্ত্ব। এখন আসো, এখন আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা এখানে তোমাদের আলোচনা করব, সেটা হলো এই ধ্বনিতত্ত্বের ভিতরে পণ্ডিতরা কোন বিষয়গুলো আলোচনা করছে, রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে পণ্ডিতগণ কোন বিষয় আলোচনা করছে, এবং অর্থতত্ত্বের মধ্যে পণ্ডিতগণ কোন বিষয় আলোচনা করছে, এই বিষয়গুলো আমরা জানবো। এখন তোমরা একটু মনোযোগ দাও। দেখো ধ্বনিতত্ত্বের মধ্যে মূলত কি? ধ্বনি তো বোঝোই, ধ্বনি তো বোঝোই, মুখে তোমাদের যে বিষয়টা বুঝাইলাম ধ্বনিটা আসলে কি একটু আগে তোমাদেরকে বুঝাইছি। এখন ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচ্য বিষয়গুলো হলো কি? তোমরা একটু মনোযোগ দাও। ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচ্য বিষয় হলো ধ্বনির প্রতীক, ধ্বনির উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক, ধ্বনির উচ্চারণের স্থান, উচ্চারণের কি? উচ্চারণের স্থান। দেখো তাহলে ধ্বনি তত্ত্বের মধ্যে কি হয়েছে? ধ্বনির প্রতীক, ধ্বনির উচ্চারণের স্থান এবং ধ্বনির সংযোগ, ধ্বনির সংযোগ, ধ্বনির সংযোগ, তারপরে সন্ধি, তারপরে হচ্ছে নত্যবিধান। দেখো তাহলে তোমরা ভালো করে খেয়াল করো, ব্যাকরণে ধ্বনিতত্ত্বের মধ্যে পণ্ডিতগণ কোন বিষয়গুলোর জায়গা দিছে? ধ্বনির প্রতীক, ধ্বনির উচ্চারণের স্থান, ধ্বনির সংযোগ, সন্ধি এবং নত্যবিধান ইত্যাদি বিষয়গুলোকে কি করছে? পণ্ডিতগণ কি করছে? তারপরে তোমার আরো একটা টপিক আছে, সেটা হলো ধ্বনির পরিবর্তন। এটাও গুরুত্বপূর্ণ, আমরা এগুলো সব শিখবো ভাইয়া, কোনো টেনশন নাই। ধ্বনির পরিবর্তন, এগুলো সব আমরা শিখবো। দেখো মনোযোগ দাও। তাহলে ধ্বনিতত্ত্বের মধ্যে কোন ব্যাকরণের কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়? ধ্বনির প্রতীক, ধ্বনির উচ্চারণের স্থান, ধ্বনির সংযোগ, এই যে সন্ধি, সন্ধি তো আমরা সবাই জানি, যেমন সংবাদ, সংবাদের সন্ধি বিচ্ছেদ। সবাই কমেন্ট করো ব্রো, সবাই দ্রুত কমেন্ট করো। আপুরা কই? দ্রুত কমেন্ট করো। সংবাদের সন্ধি বিচ্ছেদ কি? ক্লাস শেষে আমি সবারে কমেন্টগুলো দেখবো। তারপরে নত্যবিধান আর হলো ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন তোমরা জানো না? হ্যাঁ, ধ্বনির পরিবর্তন আমরা শিখবো, যদি নাও জানো কোনো প্যারা নাই, আমরা শিখবো। আচ্ছা যাই হোক, তাহলে তোমরা কি ক্লিয়ার?
ধ্বনির প্রতীক তো বোঝোই, চিহ্ন, ওই যে প্রতীকগুলা, বিরাম চিহ্ন, এ ধরনের চিহ্নগুলা ধ্বনির উচ্চারণের স্থান, কোথায় থেকে কোন ধ্বনি, অ, আ, ই, এই ধরনের ধ্বনিগুলা, অল্প প্রাণ, মহাপ্রাণ, এগুলো কোথায় থেকে উচ্চারিত হচ্ছে, শ্বাস কণ্ঠনালী থেকে উচ্চারিত হচ্ছে নাকি তোমার হলো জিহ্বার অগ্রভাগ থেকে উচ্চারিত হচ্ছে, কোন শব্দ কোথায় থেকে উচ্চারিত হচ্ছে, ধ্বনির সংযোগ স্থল, তারপরে সন্ধি, নত্যবিধান আর ধ্বনির পরিবর্তন, এগুলো মূলত কি হয়, পণ্ডিতরা ধ্বনিতত্ত্বের মধ্যে এই বিষয়গুলোর কি করছে, জায়গা দিছে। এখন তোমরা আসো পরবর্তী টপিক, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। ভাইয়ারা মনোযোগ দাও, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এটাতে হলো ক্রিয়ামূল, ক্রিয়ামূল, তারপরে ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল এবং শব্দের গঠন। দেখো শব্দ রিলেটেড যা কিছু আছে, শব্দের গঠন, এই বিষয়গুলো এখানে কি করা হয়, আলোচনা করা হয়। তারপরে তোমরা এখানে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলোর সাথে তোমরা সবাই পরিচিত, যেমন যেমন তোমাদের আছে হলো বচন, ওই যে এক বচন, বহু বচন, কারক, তোমরা এগুলো তো সবাই কি, সবাই এই বিষয়গুলোর সাথে পরিচিত, লিঙ্গ। দেখো তাহলে শব্দ বা রূপতত্ত্বের মধ্যে কোন বিষয়গুলো আলোচনা করা হয়, তোমাদেরকে আমি কি, তোমাদের কিন্তু ভাইয়া, তোমাদের কিন্তু বোর্ড বইয়ে কিন্তু এইভাবে দেওয়া নাই, দেখো তোমাদের বোর্ড বইয়ে কিন্তু এইভাবে দেওয়া নাই, শুধুমাত্র আমাদের সাথে থাকলে, আমাদের সাথে বা আমাদের জ্ঞান তরঙ্গের সাথে থাকলে যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট তোমরা এই যে এইভাবে বুঝতে পারবা। ভাইয়া তোমরা কিন্তু শুধু ধ্বনিতত্ত্ব জানতা, শব্দতত্ত্ব জানতা, অর্থতত্ত্ব বা বাক্যতত্ত্ব জানতা, কিন্তু এর ভিতরে কি কি আলোচনা করা হয় এগুলো কিন্তু সুস্পষ্টভাবে তোমাদের টেক্সট বইয়ে এইভাবে আলোচনা করা নাই, কিন্তু আমরাই মাত্র অ্যাডভান্স জিনিসগুলো তোমাদেরকে দিচ্ছি। সো তোমরা দ্রুত এনরোল করবা, কিন্তু আমাদের কোর্স কিন্তু চলতেছে, ভর্তি চলতেছে, সবাই এনরোল করবা। দেখো তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এই যে শব্দতত্ত্বের আরেক নাম কিন্তু কি, রূপতত্ত্ব। আবার যদি তোমাদের হলো রূপতত্ত্ব বলে যে রূপতত্ত্বে কি কি আলোচ্য বিষয় আছে তোমরা বলো, তখন আবার ঘাবড়াইয়া যায় না, তখন বলবা যে স্যার আমাদের শিখায় নাই, এটা কিন্তু হবে না। আচ্ছা তারপরে দেখো তোমরা কি করবা, অর্থতত্ত্ব। ভাইয়া যত অর্থ মানে বিপরীতার্থক বা সব শব্দের শেষে যত অর্থ থাকবে সেইগুলাই তোমরা কি করবা, এই যে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হিসেবে তোমরা কি জানবা। যত অর্থ থাকবে, যেমন বিপরীতার্থ, লাস্টে কি আছে, অর্থ আছে, বিপরীতার্থ, এই ধরনের যত শব্দ আসবে সবগুলো কি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। দেখো বিপরীতার্থ, বিপরীতার্থ, তারপরে বাক্যের বিচার, আচ্ছা বিপরীতার্থ, তারপরে তোমাদের আছে হলো কি বাক্যের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, বুঝলা, বাক্যের অর্থ বিচার, যত বিপরীতার্থক বিষয় আছে সবগুলাই কি তোমার হবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এখন আসো তোমরা কি বাক্যতত্ত্বের আসো। বাক্যতত্ত্বের মূলত কি, বাক্যতত্ত্বটা হলো কি, বাক্যের যত সংকোচন আছে, যত বিয়োজন আছে, শব্দের স্থান, ক্রম, পদ, রূপ, এই যে তোমরা কি কি আলোচনা করবা, সংকোচন, বিয়োজন, সংকোচন, বিয়োজন, তারপরে হচ্ছে তোমরা জানতে পারবা হলো সংকোচন, বিয়োজন, আর হচ্ছে কি জানতে পারবা, আর জানতে পারবা হচ্ছে শব্দের রূপ, আসলে শব্দের বাক্যটা যে গঠন হয় এই শব্দটা আসলে কোন রূপের শব্দ ইত্যাদি সম্পর্কে, পদের রূপ, শব্দের রূপ, পদের রূপ, দেখো ইত্যাদি। আচ্ছা দেখো তোমাদের শর্টকাট
এই যে সম্পূর্ণ আলোচ্য বিষয়, এই যে ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো আছে, এই যে 4টা ভাগে ভাগ করলো পণ্ডিতরা, আর যে বিষয়গুলোর স্থান দিল যে তত্ত্বের মধ্যে যে বিষয়গুলো, এগুলো কি একটা করেই কি ভাই, একটা করে তত্ত্ব। এই তত্ত্বের ভিতরে কোন কোন বিষয়ের তত্ত্ব দেওয়া হয়েছে, এই যে ধ্বনি তত্ত্বের ভিতরে কোন কোন বিষয়ের তত্ত্ব দেওয়া হয়েছে, সবগুলাই আমরা আলোচনা করব আর সবগুলাই আমরা জানতে পারবো। তাহলে এখন দেখো, আরেকবার তোমরা মনোযোগ সহকারে এটা দেখো এবং স্ক্রিনশট নাও। ভাইয়া দেখো, ব্যাকরণের আলোচ্য বিষয়টা আসলে কি? ব্যাকরণের আলোচ্য বিষয় হলো ব্যাকরণের যত বিষয় আছে, ব্যাকরণের কি যত বিষয় আছে সব বিষয়গুলোকে পণ্ডিতগণ মূলত 4টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? 4টা ভাগে ভাগ করছে। 4টা ভাগে ভাগ করার পরে পণ্ডিতগণ 4টা ভাগে ভাগ করার পরে ব্যাকরণের যে বিষয়গুলো আছে, যেমন উচ্চারণের স্থান, ধ্বনির সংযোগ, সন্ধি, নত্যবিধান, আর হলো ধ্বনির পরিবর্তন, এই যে বিষয়গুলো আছে, এক একটা বিষয়কে ব্যাকরণগণ ওই ধ্বনি তত্ত্বের ভিতরে যেটার সাথে যেটা রিলেটেড ওই হিসাবে ওই তত্ত্বের ভিতরে কি করছে, জায়গা দিছে, যাতে আমরা সহজভাবে আলোচনা করতে পারি। বাস এটাকে বলতে পারো তোমরা শ্রেণীবিন্যাস, মানে পণ্ডিতগণ শ্রেণীবিন্যাস করছে যাতে আমরা সকল বিষয় সহজভাবে আলোচনা করতে পারি। তাহলে আমরা এখন কি কি শিখলাম ভাইয়া? আমরা শিখলাম হলো ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের আলোচ্য বিষয় হলো 4টি। আবার তোমাদের যদি কোশ্চেন হয় ব্যাকরণের মৌলিক উপাদান কয়টি, সেটাও সেম কোশ্চেন, 4টি। একটা হলো ধ্বনি, শব্দ, অর্থ, আর হচ্ছে কি বাক্য। তাহলে এখন আমরা আসলাম এই ধ্বনি থেকে সৃষ্টি হলো ধ্বনি তত্ত্বের। ধ্বনি তত্ত্বের ভিতরে এই টপিকগুলো তোমাদের আছে, তোমরা দেখে নিও আর টেক্সট বইও তোমরা পড়িও। তারপরে আছে শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। তারপরে এই শব্দতত্ত্বের ভিতরে ক্রিয়ামূল, ক্রিয়ার কাল, শব্দের গঠন, বচন, কারক, লিঙ্গ ইত্যাদি কিন্তু কি করছে ভাইয়া, জায়গা দিছে। দেখো, তারপরে আসে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের ভিতরে বিপরীতার্থক, মানে অর্থ রিলেটেড যত কিছু আছে সবকিছুই এই অর্থতত্ত্বের ভিতরে আলোচনা করা হলো। তারপরে আসো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের ভিতরে আসলো কি, বাক্যের সংকোচন, বিয়োজন, শব্দের রূপ, পদের রূপ ইত্যাদি কি বাক্যতত্ত্বের ভিতরে আলোচনা করা হয়। তাহলে ক্লিয়ার, ব্যাকরণের আলোচ্য বিষয় কিন্তু কি তোমাদের সবাই ক্লিয়ার? সবাই কি স্ক্রিনশট দাও ভাইয়া, সবাই এটার স্ক্রিনশট নাও। আর হচ্ছে ব্যাকরণের কোন বিষয়, কোন ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটার ভিতরে কোনটা অন্তর্ভুক্ত, এগুলো মুখস্থ রাখবা। কারণ তোমাদের কোশ্চেন হতে পারে কি, কোশ্চেন হতে পারে কারক ব্যাকরণের কোন তথ্যের আলোচ্য বিষয়, কোশ্চেন হতে পারে। তখন তোমাদের কি হবে, রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, এই ধরনের কোশ্চেনগুলো হবে। সবাই স্ক্রিনশট নাও ভাইয়া, সবাই দ্রুত স্ক্রিনশট নাও, সবাই দ্রুত স্ক্রিনশট নাও, কারণ আমি এখন মিশাই দিব। ঠিক আছে, সবাই দ্রুত স্ক্রিনশট নাও, আমি এখন মিশাই দিব। দেখো, সবাই দ্রুত স্ক্রিনশট নিছো আশা করি। এখন আমরা নেক্সট টপিকে যাব। দেখো, এখন আমরা কি করব, নেক্সট টপিকে যাব। এখন নেক্সট টপিকটা হলো কি, এই যে পণ্ডিতগণ যে ব্যাকরণটা আলোচনা করলো, ব্যাকরণের ভিতরে কিছু পণ্ডিতগণ ওই যে তত্ত্বগুলো আছে ওই তত্ত্বগুলো ছাড়াও কিছু পারিভাষিক শব্দ ব্যবহার করছে। পণ্ডিতগণ কি করছে, কিছু পারিভাষিক শব্দ ব্যবহার করছে। পারিভাষিক কিছু শব্দ কি করছে ভাইয়া, ব্যবহার করছে, যেগুলো সম্পর্কে আমরা জানবো। এখন আমরা কি কিছু পারিভাষিক শব্দ জানবো, পারিভাষিক শব্দ জানবো, যেগুলো কি ওই আলোচ্য বিষয়, ওই আলোচ্য বিষয় ছাড়াও কি করছে পণ্ডিতগণ আলোচনা করছে, যেগুলো ব্যাকরণের সাথে কি রিলেটেড, এই পারিভাষিক শব্দগুলো আমরা জানবো। তার মধ্যে দেখো একটা কোশ্চেন তোমাদের এখানে কি কি জানবো, দেখো প্রাতিপাদিক কি, দেখো এই যে পারিভাষিক কিছু শব্দ পণ্ডিতগণ ব্যবহার করছে, তার মধ্যে একটা হলো এই যে প্রাতিপাদিক কি। আসলে প্রাতিপাদিকটা হচ্ছে বিভক্তিহীন
নাম শব্দকে কি বলে? নাম শব্দকে না, এটা নাম শব্দ না, বিভক্তিহীন। কি হবে? বিভক্তিহীন শব্দকে, এটা নাম শব্দ না, যে কোনো শব্দ হতে পারে, খালি নাম না, এখানে যে কোনো শব্দ হতে পারে। বিভক্তিহীন শব্দকে কি বলে ভাইয়া? প্রাতিপাদিক। দেখো, মনোযোগ দাও। তাহলে এখন প্রাতিপদিকটা কি? পণ্ডিতগণ যে এই বিষয় সম্পর্কে আলোচনা করছে, প্রাতিপদিকটা তোমরা কি ক্লিয়ার? দেখো, আর হচ্ছে তারপরে পণ্ডিতগণ আরেকটা পারিভাষিক শব্দ, মানে এই ব্যাকরণে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে কি? সাধিত পদ। সাধিত কি? সাধিত পদ কি? দেখো, তোমাদের কোশ্চেনের মধ্যে কি আসতে পারে? সাধিত পদ কাকে বলে? সাধিত পদ কাকে বলে? তোমাদের কোশ্চেনের মধ্যে আসতে পারে। এটা হলো সাধিত পদ না, সরি, পদ বা শব্দ। ওই পদ পার্টস অফ স্পিচ ইংরেজিতে যেটা বলে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলে? পদ বলে, বা এটা শব্দ, ওই একই হিসাব। শব্দ, সাধিত শব্দ। দেখো, সাধিত শব্দটা কি? মৌলিক শব্দ ব্যতীত, মৌলিক শব্দ ব্যতীত অন্য সকল শব্দকে কি বলে? সাধিত শব্দ। সাধিত শব্দ বলে। দেখো, আমি তোমাদেরকে কি শিখাইতেছি? আমি তোমাদেরকে শিখাইতেছি যে ব্যাকরণের চেয়ে এর আগে 4টা আলোচ্য বিষয় সম্পর্কে আমরা জানলাম। ওই 4টা আলোচ্য বিষয় ছাড়াও পণ্ডিতরা কিছু পারিভাষিক শব্দ, মানে এই ব্যাকরণের সাথে রিলেটেড কিছু পারিভাষিক শব্দ সম্পর্কে আলোচনা করছে, যেগুলো তোমাদের টেক্সট বইয়ে নাই। তারপরেও আমি আলোচনা করতেছি, এগুলো জানলে তোমাদের সহজ হবে, বোঝার ক্ষেত্রে সহজ হবে। দেখো, তার মধ্যে প্রাতিপদিক কি? বিভক্তিহীন নাম শব্দ। বিভক্তিটা আসলে কি সেটা আমরা একটু পরে জানবো। কারক বিভক্তি যখন পড়বো না, যখন আমরা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব পড়বো, কারক বিভক্তি সম্পর্কে জানবো। যেমন তোমার, হাতল, কোনটার মধ্যে কোন বিভক্তি আছে, কোনটার মধ্যে শূন্য বিভক্তি, কোনটার মধ্যে হচ্ছে তারপরে কোন বিভক্তি, আমরা সেই সম্পর্কে জানবো। এগুলোর মধ্যে কোনটার মধ্যে কোন বিভক্তি আছে, আমার, তারপরে তোমার, এই শব্দগুলোর মধ্যে কোনটার মধ্যে বিভক্তি আছে, কোনটার মধ্যে নাই, সেই সম্পর্কে আমরা জানবো। বিভক্তিটা শব্দের শেষে একটা কি? পদ, মানে শব্দের শেষে একটা অতিরিক্ত শব্দ, বিভক্তি। যাই হোক, এটা সম্পর্কে আমাদের কারক বিভক্তির মধ্যে বিস্তারিত আলোচনা আছে, ওটা আমরা জানবো। এখন দেখো, বিভক্তিহীন শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তিহীন মানে যে শব্দের শেষে বিভক্তি নাই, সেগুলোকে কি বলা হয়? প্রাতিপদিক বলা হয়। সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ হলো মৌলিক শব্দ ব্যতীত অন্য সকল শব্দকে কি বলা হয়? সাধিত শব্দ বলা হয়। মৌলিক শব্দ ব্যতীত। মৌলিক শব্দটা কি? যেমন তোমরা দেখো, এখানে হাত, হাত হলো কি? হাত একটা মৌলিক শব্দ। হাত এর সাথে যদি তোমরা প্লাস করো, ল যোগ করো, তাহলে কি হয়? হাতল। এই যে হাতল, ল যোগ করে এটা করলা, তার মানে এটা কি? মৌলিক শব্দ নয়, এটা হলো কি? সাধিত শব্দ। সাধিত শব্দ। দেখো, বুঝছো কি? হাতল, এখানে ল যোগ হলো, এখানে অর্থটা পরিবর্তন হলো, এটা হলো সাধিত শব্দ। আর এটা হলো মৌলিক শব্দ। মৌলিক শব্দটা তাকেই বলা হয় যাকে আর ভাঙা যায় না। এই হাতটাকে কিন্তু আমরা ভাঙতে পারি না, কিন্তু হাতলটাকে আমরা ভাঙতে পারি। হাতলটাকে যদি আমরা ভাঙি, হাত যোগ কি? ল। তারপরে এরকম আরো আছে, তোমাদের ঘুমান্ত, চলন্ত ইত্যাদি যে শব্দগুলো আছে, এগুলোকে ভাঙা যায়। এই যে শব্দটাকে ভাঙা যায় না, এই মৌলিক শব্দ ব্যতীত এই শব্দগুলো ছাড়া অন্য যত শব্দ আছে, যেমন এই হাত,
পা, পাখা ইত্যাদি শব্দগুলোকে, যে শব্দগুলোকে ভাঙা যায় না, এই শব্দগুলো ব্যতীত যত শব্দ আছে সব শব্দগুলোকে কি বলা হবে? সাধিত শব্দ বলা হবে। আচ্ছা, তাহলে ক্লিয়ার? সাধিত শব্দটা কি তোমরা বুঝতে পারলা? সাধিত শব্দটা কি তোমরা বুঝতে পারছো আশা করি। এখন দেখো তোমাদেরকে আমি একটা জিনিস, এটা সবাই স্ক্রিনশট দিয়ে নাও, এটা মিশাবো। পারিভাষিক শব্দের মধ্যে আমরা কি কি আলোচনা করলাম সেগুলো তোমাদের সবাই স্ক্রিনশট দিছো আশা করি, তোমাদেরকে জানালাম। এখন দেখো আমরা জানবো হচ্ছে কি, এখন জানবো এই সাধিত শব্দটা আবার কয় প্রকার। সাধিত শব্দ, সাধিত শব্দটা আসলে কি সেটা কিন্তু তোমাদের একটু আগে জানালাম। ভাইয়া সবাই মনোযোগ দাও, এত কষ্ট করে তোমাদের ক্লাস নেই, যদি তোমরা মনোযোগী না হও তাহলে হবে? দেখো সাধিত শব্দটা কি সেটা তো জানলাম, ওই যে মৌলিক শব্দ ব্যতীত যত শব্দ আছে, মৌলিক শব্দটা কি হাত, হাতল দিয়ে বুঝাইলাম, মৌলিক শব্দটা হলো হাত, এই শব্দ ব্যতীত যত শব্দ আছে সেটা কি সাধিত শব্দ। এখন দেখো সাধিত শব্দটাকে আবার আমরা কি দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি ভাই? দুই ভাগে ভাগ করতে পারি। সবাই একটু মনোযোগ দাও, একটা হলো নাম শব্দ আর একটা হলো ক্রিয়া শব্দ। দেখো দুই ভাগে ভাগ করতে পারি, নাম শব্দ আর কি ক্রিয়া শব্দ। দেখো ক্রিয়া শব্দ। এখন তোমাদের কোশ্চেন হতে পারে নাম শব্দটা কি আর ক্রিয়া শব্দটা কি। তোমাদের কোশ্চেন হতে পারে নাম শব্দটা কি আর হচ্ছে ক্রিয়া শব্দটা কি। দেখো সাধিত শব্দটাকে আমরা কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে ভাগ করলাম। এখন তোমরা আসো নাম শব্দটা, এই যে তোমাদের উপরে দেখাই, দেখা যায় এখানে, দেখো নাম শব্দটা হচ্ছে কোনো কিছু নাম, কোনো কিছুর নাম। যেমন তোমাদের হাতল দিয়েই বুঝাই, হাতল আছে, এই যে হাতল, এটা কি ভাই? একটা কোনো কিছুর নাম, হাত থেকে হাতল, এই যে হাতটা একটা কি একটা নাম, এই যে এটা আমার কি হাত, এটা একটা নাম, তাহলে এটা হলো নাম। তাহলে নামটা হবে কি নাম শব্দ, মানে নাম শব্দ। তারপর মুখর, তোমাদের কোশ্চেন হতে পারে মুখর, মুখ যোগ র, মুখর। তাহলে এই যে শব্দগুলা এগুলা হলো কি নাম শব্দ। তাহলে এগুলা কি শব্দ? নাম শব্দ। এই হাতল, মুখর এগুলো হলো নাম শব্দ। মুখর মানে কি সবাই কমেন্ট করো, মুখর মানে কি সবাই কমেন্ট করবা, ওটা একটু পরে বলে দিচ্ছি। ওগুলো হলো নাম শব্দ। আর ক্রিয়া মানে কি ভাইয়া? ক্রিয়া মানে তো জানো ভার্ব, ইংরেজিতে আমরা যেটাকে বলি ভার্ব, সেটা হলো বাংলায় ক্রিয়া। তাহলে ক্রিয়া মানে হলো কি কাজ করা, কোনো কিছু কাজ করা। যেমন চলন্ত, এই যে দেখো চলন্ত মানে কি বলছে? একটা গাড়ি চলন্ত অবস্থায় আছে, এটাকে আমরা কি বলি? চলন্ত। যেমন চল যোগ অন্ত, এখানে দেখো চল যোগ অন্ত, তাহলে এখানে কি বলছে? এটা কি চলন্ত, মানে কি হচ্ছে এখানে? কাজ হচ্ছে, ক্রিয়া। তার মানে এটার দ্বারাই ক্রিয়া হচ্ছে, কাজ হচ্ছে, চলন্ত। আর এটা কি নাম বুঝাচ্ছে, কোনো কিছুর নাম বুঝাচ্ছে। তাহলে দেখো সেটা তোমরা ক্লিয়ার হলো, কোনটা নাম শব্দ আর কোনটা হচ্ছে ক্রিয়া শব্দ, তোমরা কি হলা? ক্লিয়ার হলা। এই নাম শব্দেরও আবার দুইটা পার্ট থাকে, একটা থাকে কি প্রকৃতি আর একটা থাকে হলো প্রত্যয়। নাম শব্দেরও দুইটা পার্ট থাকে, ক্রিয়া শব্দেরও কি থাকে? দুইটা পার্ট থাকে। একটা হলো প্রকৃতি, সেম প্রকৃতি, আর হলো শেষেই প্রত্যয়। তাহলে দেখো এই সাধিত শব্দটাকে ভাঙলে আমরা দুটো জিনিস পাই, নাম শব্দ, ক্রিয়া শব্দ। ক্রিয়া শব্দ তো আবার দুইটা পার্ট থাকে, প্রকৃতি আর প্রত্যয়। আসো এখন আমরা জানবো প্রকৃতিটা আসলে কি, প্রত্যয়টা আসলে কি। তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নাও। দেখো আমরা কি জানলাম? সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ, সাধিত শব্দ কাকে বলে? পারিভাষিকের ভেতরে কিন্তু সাধিত শব্দ। আচ্ছা দেখো তাহলে
এখন তোমাদের কোশ্চেন হতে পারে প্রকৃতি কাকে বলে আর প্রত্যয় কাকে বলে। তাহলে তোমরা জানতে পারো প্রকৃতিটা তাকেই বলা হয় যে শব্দ বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না। তাহলে শব্দের যে অংশ বা শব্দের যে ক্ষুদ্রতম অংশকে আর ভাঙা যায় না। ওই যে তোমাদেরকে একবার বললাম না, এই যে হাতল, হাত যোগ ল, হাত যোগ ল, এই হাতলটাকে কি করা যায় না, এই যে মুখর, এই যে মুখর, এই মুখরটাকে যদি আমরা ভাঙাই, মুখ যোগ র, তাহলে কি হয় ভাইয়া, এই মুখটাকে কিন্তু আর ভাঙা যায় না। তাহলে আমরা জানি যে শব্দের যে ক্ষুদ্রতম অংশটাকে আর ভাঙা যায় না সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা প্রকৃতি বলতে পারি। তাহলে প্রকৃতিটা কি, মুখ, মুখটা কি ভাইয়া, মুখটা হলো প্রকৃতি। তাহলে আমরা কি জানলাম, শব্দের যে অংশটাকে আর ভাঙানো যায় না তাকে কি বলা হয়, প্রকৃতি বলা হয়। শব্দের যে অংশটাকে আর ভাঙা যায় না তাকে কি বলা হয়, প্রকৃতি বলা হয়। এই যে প্রকৃতিটা আবার দুই প্রকার, একটা হলো, আবার ঘুরে কিন্তু আমরা এই জায়গাতে আসলাম, দেখো নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি। নাম আর ক্রিয়া, এই যে অংশটা, এই শব্দগুলা একটা হতে পারে কি নাম শব্দ হতে পারে, আর একটা কি হতে পারে ক্রিয়া শব্দ, যেমন মুখর, আর এখানে হলো কি চলন্ত। দেখো চলন তো, চল যোগ অন্ত, ক্লিয়ার। দেখো চলন্ত আর হলো মুখর, এটাতে কি বলছে, এখানে নাম বুঝাইছে, এটা কি নাম আর এটা হলো কি ক্রিয়া। তাহলে এখানে কি একটা হতে পারে ক্রিয়া শব্দ আর একটা হলো নাম শব্দ হতে পারে। তাহলে ক্লিয়ার, প্রকৃতিটা কি ক্লিয়ার, সবাই কমেন্ট করো প্রকৃতি কি ক্লিয়ার। সাধিত শব্দটা কি, সাধিত শব্দ কোথা থেকে আসলো, সাধিত শব্দকে ভাঙাইলে কি কি পাই, সবকিছু তোমাদেরকে বুঝাই দিলাম। এখন আসো প্রত্যয়টা আসলে কি। আমরা যেহেতু জানলাম যে সাধিত শব্দ, মৌলিক শব্দ ব্যতীত সকল শব্দই কি সাধিত শব্দ, আর এই সাধিত শব্দটাকে কি ভাঙলে আমরা দুটা জিনিস পাই, একটা হলো নাম শব্দ, ক্রিয়া শব্দ। এখন দেখো প্রত্যয়টা আসলে কি। তাহলে প্রত্যয়টা হলো শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি এবং কি নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির পরে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়। আচ্ছা দেখো, এখন এত কিছু ভাঙানোর পরে আমরা কি কি পাইলাম ভাইয়া, নাম পাইলাম আর হলো এটা পাইলাম। এখন শব্দের মধ্যে এই যে নাম প্রকৃতি, এই যে প্রকৃতিটা গঠন করার জন্য নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতির পরে যে অতিরিক্ত অংশটা যুক্ত হবে সেটাকে আমরা কি বলতে পারি, প্রত্যয় বলতে পারি। প্রত্যয়টা তাহলে কাকে বলবো, যে শব্দের ভিতরে কি করতে পারি, যে এই প্রত্যয় কাকে বলে, শব্দের ভিতরে শব্দ গঠনের উদ্দেশ্যে ক্রিয়া বা নাম, ক্রিয়া বা নাম যে শব্দই হোক, ক্রিয়া বা নাম যে শব্দই হোক, তার শেষে যে অতিরিক্ত শব্দটা হবে, যেমন এই যে অতিরিক্ত শব্দটা, এটা হলো কি নাম আর এটা হলো কি ক্রিয়া, এর শেষে যে অতিরিক্ত শব্দটা যোগ হয়েছে এটাকে বলতে পারি আমরা প্রত্যয়। তাহলে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া, অতিরিক্ত। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, প্রত্যয় বলতে পারি। কেন, প্রত্যয় কাকে বলে, যে শব্দ গঠনের উদ্দেশ্যে, শব্দ গঠনের, এটা কি একটা শব্দ না, মুখরটা একটা শব্দ, শব্দ গঠনের উদ্দেশ্যে কি নাম প্রকৃতি, এটা নাম হোক আর হলো কি ক্রিয়া হোক, এটা কি ক্রিয়া প্রকৃতি, এটা হলো নাম প্রকৃতি, প্রকৃতির শেষে যে অতিরিক্ত অংশটা বুঝাবে সেটা হলো প্রত্যয়। ক্লিয়ার। দেখো আবার বুঝাই, একটা শব্দ আছে ভাইয়া, শব্দটার নাম হতে পারে, নাম আবার ক্রিয়াও হতে পারে, শব্দটা দ্বারা কাজও বুঝাইতে পারে, কোনো কিছু নামও বুঝাইতে পারে। এইটাকে যখন আমরা ভাঙবো, মানে এই শব্দটার শেষে যে অতিরিক্ত কি থাকবে, এই প্রকৃতি, প্রকৃতি কোনটা, শব্দটাকে যখন ভাঙবো যে অংশটাকে আর ভাঙা যায় না সেটাকে আমরা কি বলতে পারি, এটাকে প্রকৃতি বলতে পারি। আর প্রকৃতি আর হলো দেখো কি হলো প্রত্যয়, এই প্রকৃতির শেষে যে অতিরিক্ত অংশটা থাকে এটাকে আমরা কি বলতে পারি, প্রত্যয় বলতে পারি। তাহলে প্রকৃতি আর প্রত্যয় ক্লিয়ার। দেখো সবাই স্ক্রিনশট দিয়ে নাও, ক্লাস প্রায় শেষের দিকে, সবাই দ্রুত স্ক্রিনশট দাও ভাইয়া, প্রকৃতি প্রত্যয় শেষ। সবাই দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও।
ক্লাস প্রায় শেষ, তোমাদের আজকে আমরা প্রথম অনুশীলনী শেষ করে দেব। দেখো সবাই মনোযোগী হও। কি তোমরা কি ঘুমাইছো নাকি? এখন দেখো এই যে প্রত্যয়টা আবার কত প্রকার, প্রত্যয়টা আবার কত প্রকার? প্রত্যয়টা আবার দুই প্রকার। একটা হলো তদ্রীয় প্রত্যয়, আর একটা হলো কি কৃৎ প্রত্যয়। দেখো সহজভাবে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি, তোমরা কেউ প্যারা নিও না। দেখো তাহলে আমরা প্রত্যয়টা জানলাম কি, প্রকৃতির শেষে যে মুখর, এখানে কি হয়েছে, মুখ যোগ কি হয়েছে, র, মুখ যোগ কি হয়েছে, র। তাহলে এটা হলো কি, এটা হলো প্রত্যয়, এটা হলো প্রত্যয়, আর এটা হলো কি প্রকৃতি, এটা হলো প্রকৃতি। গেল? তোমরা দেখো তাহলে এখানে এটা হলো, আবার দেখো কি চলন্ত, চল যোগ অন্ত, তাহলে চল যোগ অন্ত, তাহলে এটা হলো কি এটা হলো প্রকৃতি, আর ওটা হলো প্রত্যয়। আচ্ছা এই যে এই প্রত্যয়টাকে আবার কয় ভাগে ভাগ করলাম, দুই ভাগে ভাগ করলাম। এই প্রত্যয়টাকে আবার কয় ভাগে ভাগ করলাম ভাইয়া, দুই ভাগে ভাগ করলাম। একটা হলো তদ্রিত প্রত্যয়, তাহলে এটাকে কি বলতে পারি, যে নাম তদ্রিত প্রত্যয়টা আসলে কি, এটা এখন আমরা জানবো। এই প্রত্যয়টা আসলে কি, তাহলে নাম প্রকৃতির সাথে বা শব্দমূলের সাথে গঠিত হয়ে, আবার ওই ঘুরে উল্টে একই কথা ভাই, এটা মূলত কি হবে, এটা মূলত নাম প্রকৃতি, নাম প্রকৃতির সাথে গঠিত হবে, নাম প্রকৃতির সাথে গঠন হবে। আর এটা মূলত কি ক্রিয়া, এটা ক্রিয়া প্রকৃতির সাথে, ক্রিয়া প্রত্যয়ের ক্রিয়া প্রকৃতির সাথে গঠন হবে। দেখো ক্রিয়া প্রকৃতির সাথে গঠন হবে মানে এটা দ্বারা নাম, তাহলে কৃৎ প্রত্যয়টা হলো ক্রিয়া, তদ্রিত প্রত্যয়টা হলো কি, তদ্রিত প্রত্যয়টা হলো নাম প্রকৃতি। তাহলে নাম প্রকৃতি তো বুঝছই, ওই যে যেটা দ্বারা নাম বোঝাবে, আর ক্রিয়াটা হলো যেটা দ্বারা ইয়া করবে মানে ক্রিয়া বোঝাবে। তাহলে প্রকৃতিটা কি, প্রকৃতিটা হলো শব্দের সেই অংশ যাকে ভাঙালে আর কোনো কি ভাঙানো যায় না। যেমন এই অংশটাকে মুখ, মুখ কিন্তু আর ভাঙা যায় না, তাহলে সব প্রকৃতি তাকে বলা হয় শব্দের যে অংশটাকে আর ভাঙানো যায় না। দেখো প্রত্যয়টা মূলত দুই প্রকার, তদ্রীয় প্রত্যয়, কৃৎ প্রত্যয়। তার মধ্যে তদীয় প্রত্যয়টা হলো নাম প্রকৃতি, নাম বোঝাবে, আর কৃৎ প্রত্যয়টা হলো ক্রিয়া বোঝাবে। দেখো ক্লিয়ার? এখন তোমরা আসো হলো উপসর্গ। এই উপসর্গ পড়ে আমাদের শেষ, আজকের জন্য উপসর্গ পড়েই শেষ। উপসর্গের জন্য বিস্তারিত আলোচনা আছে পরবর্তীতে, তখন আমরা আলোচনা করব। এখন আমরা জানবো কি উপসর্গ। উপসর্গটা পড়ে আজকের মতো আমরা ক্লাস বিদায় দেব। তোমাদেরকে অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছি, যদিও বিরক্ত হইও না, দেখো মজা পাবা। উপসর্গটা কি আসলে ভাইয়া? উপসর্গ হচ্ছে শব্দ বা ধাতুর পরে কতিপয় সুনির্দিষ্ট কি হবে, অব্যয় বসে। অব্যয় মানে কি, আচ্ছা আমরা এটা লিখি, তোমরা হলো উপসর্গের সংজ্ঞাটা লিখি। শব্দ বা ধাতুর পরে, শব্দ বা ধাতুর পরে কিছু কি হবে, সুনির্দিষ্ট অব্যয় বসে কি হবে, শব্দের অর্থের পরিবর্তন করবে, শব্দের অর্থের পরিবর্তন
তাহলে দেখো এখানে আমরা কি উপসর্গটা লিখতে পারি, উপসর্গ। তাহলে দেখো তোমরা কি শব্দের অর্থের কি করবে, পরিবর্তন করবে, শুধু পরিবর্তন না, সংকোচন সম্প্রসারণ, সংকোচন সংকোচন বা কি করবে ভাইয়া, সম্প্রসারণ, সম্প্রসারণ করবে। তাকে আমরা কি বলবো, তাকে উপসর্গ, উপসর্গ বলবো। দেখো তাকে আমরা কি বলবো, উপসর্গ করবে, তাকে আমরা উপসর্গ বলবো। দেখো কেমনে তোমার শব্দের অর্থের পরিবর্তন করে। যেমন আমরা একটা উপসর্গ পরা, পুরো পরা, অপসম, নি, অনু, বি, ভর, পাতি, এগুলা কি তোমরা পড়ো নাই? এগুলা মুখস্থ করে নেবা, এগুলা মাস্ট মুখস্থ করতে হবে। দেখো পরো, এটা হলো কি একটা বাংলা উপসর্গ। দেখো সংজ্ঞাটা একটু খেয়াল করো, সংজ্ঞায় আমি কি লিখছি, শব্দ বা ধাতুর পরে, শব্দ বা ধাতুর পরে কিছু সুনির্দিষ্ট অব্যয়, অব্যয় মানে কি ভাই, যার ব্যয় নেই, মানে যে শব্দটার কি ব্যয় নেই, অব্যয়, কিছু সুনির্দিষ্ট অব্যয়। যেমন সুনির্দিষ্ট বলতে কি বোঝাচ্ছে, যেমন তোমার বাংলা, খাঁটি বাংলা, এখানে সুনির্দিষ্ট কিছু উপসর্গ আছে, যেমন পরপরা, পরপরা, সমনি, অনু, এই যে উপসর্গ এটা কি নির্দিষ্ট, যেমন 20টা আছে। তারপরে তোমার হলো বিদেশি উপসর্গ আছে, তারপরে হলো সংস্কৃত উপসর্গ আছে, সংস্কৃত উপসর্গ 20টা আছে, বাংলা উপসর্গ আছে, আর হলো কি বিদেশি উপসর্গ আছে। এগুলা কি নির্দিষ্ট উপসর্গ আছে, যেগুলো কি শব্দের অব্যয়, শব্দের পরে বসে অর্থের কি করবে, অর্থের পরিবর্তন করবে। যেমন এখানে পড়ো, এগুলা কি নিজস্ব কোনো অর্থ নাই, পড়ো, পড়া, পড়া, পড়ার এখানে নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এরা কি করতে পারে, অন্য শব্দের সাথে বসে শব্দ কি করতে পারে, সংকোচন করতে পারে, তারপরে কি করতে পারে, অর্থের পরিবর্তন করতে পারে এবং সম্প্রসারণ করতে পারে। যেমন পড়া, একটা শব্দ আছে কি জয়, দেখো জয় একটা শব্দ, এই শব্দের আগে বসে, এই শব্দের আগে বসে একটা শব্দ গঠন করলো, কি হলো, পড়া, পড়া জয়। দেখো কি হলো, পরা জয়। তাহলে কি করলো ভাইয়া, জয় মানে কি জেতা বা কোনো কিছুতে বিজয়ী হওয়া। তাহলে জয় মানে কি, কোনো কিছুতে বিজয়ী হওয়া। কিন্তু এই জয়ের আগে একটা নির্দিষ্ট অব্যয় বসলো, একটা নির্দিষ্ট অব্যয় বসে কি করলো, শব্দের অর্থের, এই যে জয়, জয়ের অর্থের কি করলো, পরিবর্তন করলো, বিপরীতার্থক অর্থ প্রকাশ করলো, শব্দটাকে সংকোচন করলো, সম্প্রসারণ করলো। তাহলে এই শব্দটাকে বড় করলো না, শব্দটাকে সম্প্রসারণ করলো, সেটাকে আমরা কি বলতে পারি, উপসর্গ বলতে পারি। আচ্ছা তাহলে ক্লিয়ার, উপসর্গ সম্পর্কে আর কারো কোনো ভুল ধারণা বা কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আবার রিভিশন করি, শব্দ বা ধাতুর পরে কিছু সুনির্দিষ্ট অব্যয় বসে শব্দের অর্থের পরিবর্তন করবে, সংকোচন বা সম্প্রসারণ করবে, তাকে আমরা কি বলতে পারি, উপসর্গ বলতে পারি। কেমনে শব্দের সংকোচন, প্রসারণ বা পরিবর্তন করে, দেখো একটা শব্দ আমরা নিলাম, জয় একটা শব্দ, এর আগে একটা কি উপসর্গ বসলো, উপসর্গটা হলো কি পরা, পরা উপসর্গটা বসে একটা নতুন শব্দ করলো, শব্দের কি সম্প্রসারণ করলো, যার অর্থটা পরিবর্তন হয়ে পরাজয়, অর্থটা পরিবর্তন হয়ে কি হলো, পরাজয়, মানে জয়ের বিপরীতার্থক অর্থ প্রকাশ করলো। তাহলে আমরা কি উপসর্গ কি ক্লিয়ার, উপসর্গটা হলো শব্দ বা ধাতুর পরে, আবার বড় সবাই মুখস্থ করে নাও, কিছু সুনির্দিষ্ট অব্যয় বসে, যে বসে অর্থের কি করবে, পরিবর্তন করবে, সংকোচন করবে এবং সম্প্রসারণ করবে, তাকে আমরা কি বলতে পারি, উপসর্গ বলতে পারি। দেখো ভাইয়া কেমনে পরিবর্তন করলো, এক্সাম্পলটা আমরা দিলাম। আচ্ছা দেখো এখন আমরা আসবো, ক্লাস প্রায় শেষ, এখন আমরা আসবো হচ্ছে তোমার উপসর্গটা কত প্রকার, এটা পরে আমরা শেষ করব। দেখো উপসর্গটা মূলত কত প্রকার, উপসর্গটা মূলত কত প্রকার ভাইয়া, উপসর্গটা মূলত 3 প্রকার। একটা হলো কি সংস্কৃত, একটা হলো সংস্কৃত উপসর্গ, একটা হলো বাংলা উপসর্গ, বাংলা, আর একটা হলো কি
বিদেশি, বিদেশি। দেখো তাহলে উপসর্গটা কত প্রকার? 3 প্রকার, মূলত সংস্কৃত, বাংলা আর বিদেশি। দেখো আমরা এই উপসর্গ নিয়ে আরো বিস্তারিত, আরো বিশদভাবে, আরো বিচার বিশ্লেষণ করে সুন্দরভাবে আরো উপস্থাপনা করব। তোমরা শুধু আমাদের সাথে থাকো। আমাদের জ্ঞান তরঙ্গ একাডেমির পেজ এবং ইউটিউব চ্যানেল তোমরা লিখবা, ইউটিউবে গিয়া লিখবা জ্ঞান তরঙ্গ একাডেমি, লিখে যখন সার্চ করবা তখন আমাদের জ্ঞান তরঙ্গ একাডেমির লোগো সহকারে আমাদের ছবি সহ, আমাদের সকল টিচারের ছবি সহ তোমরা যে চ্যানেলটা পাবা ওটা দেখবা, আসল চ্যানেল, ওটা সবাই সাবস্ক্রাইব করবা। দেখো ভাইয়া, তাহলে উপসর্গটা আজকে এই পর্যন্তই, তোমাদেরকে আর বেশি কষ্ট দিতে চাই না। তাহলে তোমাদের অনুশীলনী মোটামুটি শেষ, বুঝছো? তাহলে আমরা আরেকবার রিভিশন করি, আজকে আমরা কি কি শিখলাম রিভিশন করে মোটামুটি শেষ করি। দেখো এই বাংলা উপসর্গ কিন্তু 20টি, আমরা এই উপসর্গ সম্পর্কে সামনে জানবো। 20টি খাঁটি বাংলা উপসর্গ 20টি, এগুলো সম্পর্কে আমরা জানবো। উপসর্গগুলো কি এগুলো আমি তোমাদেরকে লিখে দেব, এগুলো ঝরা মুখস্থ করতে হবে। দেখো তাহলে আজকে এই পর্যন্তই, এখন আমরা একটা রিভিশন দিয়ে ক্লাসটা শেষ করব। তাহলে প্রথম পরিচ্ছেদে আমরা কি শিখছি ভাইয়া? ভাষা কাকে বলে, ভাষার উৎপত্তি কি, ভাষার শব্দ ভান্ডারটাকে কয় ভাগে ভাগ করা হয়, আমরা এগুলো সম্পর্কে জানছি। পণ্ডিতগণ কয় ভাগে ভাগ করছে সে সম্পর্কে জানছি। তাহলে তারপরে আসো, এখন দ্বিতীয় পরিচ্ছেদে আমরা কি জানলাম? দ্বিতীয় পরিচ্ছেদে আমরা জানলাম কি? ব্যাকরণ কাকে বলে। ব্যাকরণ কাকে বলে? যে শাস্ত্র পাঠ করিলে বা যে শাস্ত্রে কি হয়, ভাষার উপাদানগুলোকে সুবিন্যস্তভাবে কি করা যায়, বিচার বিশ্লেষণ করা যায়, ব্যাখ্যা করা যায়, তাকে কি বলা হয়? ব্যাকরণ বলা হয়। এই ব্যাকরণ কত সালে প্রথম রচিত হয়, প্রথম কে রচনা করেন এবং বাংলায় কে রচনা করেন, ইংরেজিতে কে রচনা করেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের করলাম দ্বিতীয় পরিচ্ছেদে। তারপরে দেখো এই ব্যাকরণটা আমরা জানলাম, ব্যাকরণটা মানে কি? বিচার করা, বিশ্লেষণ করা। কিন্তু এই ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণটা কয়টা বিষয়ের উপর আলোচনা করা হয় সেই সম্পর্কে তোমাদেরকে কি করলাম? জানালাম। ব্যাকরণ মূলত কয়টা বিষয়? 4টা বিষয়ের উপর আলোচনা করা হয়। ব্যাকরণের মৌলিক উপাদান কয়টি? 4টি, ধ্বনি, শব্দ, অর্থ আর বাক্য। এই 4টা বিষয় থেকে 4টা তত্ত্ব হয়েছে, সেই সম্পর্কে আলোচনা করলাম। এবং কোন তত্ত্বের ভিতরে কোন উপাদানগুলো আলোচনা করা হয় সে সম্পর্কেও আমরা জানলাম। এরপরে আসো পারিভাষিক কিছু শব্দ আছে, যেমন কৃত প্রত্যয়, প্রত্যয় কি, নাম প্রকৃতি কি, তারপরে তোমাদের হচ্ছে এই সাধিত পদ কয় প্রকার, এই সম্পর্কে আমরা জানলাম। পারিভাষিক শব্দ মানে পণ্ডিতগণ কিছু পারিভাষিক এই সম্পর্কে, এই রিলেটেড, ব্যাকরণ রিলেটেড কিছু শব্দ করছে। যেমন প্রকৃতি কি, নাম প্রকৃতি কি। নাম প্রকৃতি মানে কোনো কিছু নাম, আর হলো প্রকৃতি কি, শব্দের শেষে যে অতিরিক্ত অংশটা থাকবে এই প্রকৃতি। আর হলো ক্রিয়া প্রকৃতি, হলো কোনো কিছুর ক্রিয়া মানে কাজ করা, যেটা ইংরেজিতে ভার্ব বলা হয়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এই ব্যাখ্যাগুলো, বিশ্লেষণগুলো পারিভাষিক শব্দ হিসেবে পণ্ডিতগণ দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা করছে। তারপরে সাধিত শব্দ কয় প্রকার? সাধিত শব্দ 2 প্রকার, সেটা আমরা আলোচনা করলাম। তারপরে আমরা আলোচনা করলাম কি ভাইয়া? তারপরে আলোচনা করলাম হলো ব্যাকরণ কত, মানে উপসর্গ কত প্রকার, উপসর্গ কাকে বলে। তাহলে উপসর্গটা হলো যে উপসর্গটা তাকে বলা হয় শব্দ বা ধাতুর কি হয়, শব্দ বা ধাতুর সাথে যে সুনির্দিষ্ট কিছু অব্যয় যুক্ত হয়ে কি নতুন অর্থ, বাক্যের নতুন অর্থ গঠন করে, বাক্যটাকে সম্প্রসারণ করে, সংকোচন করে, অর্থের পরিবর্তন করে, তাকে আমরা কি বলি? উপসর্গ বলি। উপসর্গ মূলত 3 প্রকার, একটা হলো সংস্কৃত, বাংলা আর হলো বিদেশি। দেখো ভাইয়ারা, জীবনটা আসলে অনেক কঠিন, বুঝছো? জীবনে অনেক স্ট্রাগল থাকবে, অনেক কিছু তোমাদেরকে পরিবার থেকে অনেক কথা শোনাবে। একটু যদি ভালো করে পড়াশোনা না করো, এসএসসিতে যদি তোমরা ভালো রেজাল্ট না করো, তাহলে তোমাদের দেখবা অনেক ধরনের কথা শুনতে হবে। যদি ভার্সিটিতে চান্স না পাও তাহলে অনেক ধরনের কথা শুনতে হবে, যেগুলো তোমাদের এখন ইমোশনাল বয়স, এই বয়সে হজম করা একটু কষ্টকর। কিন্তু তোমরা এই বয়সে যদি একটু পড়াশোনা করো, আশা করি তোমরা সবাই ভালো স্টুডেন্ট। সবাই যারা এসএসসি 27 আছো, 26 আছো, আমি মনে করি সবাই অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট।
একটু যদি পড়ো, আমাদের মস্তিষ্ক সবারই সেম, বুঝছো? মস্তিষ্ক সবারই সেম। সাপোজ একটা এক্সাম্পল দেই, একটা ছুরি তুমি যদি কি করো, একটা ছুরি যদি তুমি কি করো, ব্যবহার করো, একটা ব্যবহৃত ছুরি, একটা ব্যবহৃত আর একটা অব্যবহৃত, দুইটা ছুরি কখনো এক হতে পারে না। ব্যবহৃতটা কি ভাই, আমরা এই যে প্র্যাকটিসের উপরে আছি, অনুশীলনের উপরে আছি। তোমরা জ্ঞান তরঙ্গের কোর্সগুলো করতেছো, এই যে কোর্সগুলো করতেছো, তোমাদের যে মেধাশক্তিটা হবে, তোমরা একটা কোশ্চেন দেখার সাথে যেভাবে সলভ করতে পারবা, সেম যারা যে ছুরিটা ব্যবহার করা হয় না কখনো, মানে অব্যবহৃত ছুরি, সেটা হচ্ছে কি, যেটা অনুশীলন নাই, ইয়া করে না, অধ্যবসায় নাই, তারপরে সুন্দরভাবে কি করে না, ক্লাসগুলো করে না, তা সে কিন্তু একটা কোশ্চেন দেখার সাথে সেইভাবে সলভ করতে পারবে না। সুতরাং দেখো, তোমাদের যে কথাটা বলছিলাম, তোমাদের এখন সবারই ইমোশনাল বয়স, হয়তোবা তোমরা ইমোশনের কারণে পড়াশোনা থেকে দূরে সরে গেছো, গেম নিয়ে ব্যস্ত আছো, বা অন্য মেয়ে ফ্রেন্ডের পিছনে ঘুরতেছো, কিন্তু আসলে বাস্তবিক অর্থে ভাই দিন শেষে পড়াশোনাটাই সবার মুখ্য বিষয়। পড়াশোনা ছাড়া, একটা কথা আছে না, যে মূর্খ শত্রুর চেয়ে শিক্ষিত বন্ধু ভালো, তাহলে মানে সরি, তোমার হলো একটা কথা আছে যে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। তাহলে তোমরা সবাই শিক্ষিত হও, কারণ শিক্ষিত মানুষের, এই কথাটা দ্বারা শিক্ষিত মানুষের কি ভ্যালুটা বৃদ্ধি করা হয়েছে, প্রাধান্য, মানে এরা সব কিছু বোঝে। তো সব কথার মূল কথা হচ্ছে শিখতে হবে, জানতে হবে। আর তোমরা যদি শিখতে চাও, জানতে চাও, তাহলে জ্ঞান তরঙ্গের সাথে থাকো, আর জ্ঞান তরঙ্গের ঢেউয়ে নিজেকে ভাসিয়ে দাও। ধন্যবাদ, সবাই ভালো থাকবা, শরীরের যত্ন নিবা। আল্লাহ হাফেজ।